দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। একই সঙ্গে অবৈধ শ্রমিকদের বৈধ করার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ায় সহযোগিতা চেয়েছেন তারেক রহমান। সোমবার স্থানীয় সময় সকাল 8:30 প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী। বাংলাদেশে প্রধানমন্ত্রীকে লাল গালিচার অভ্যর্থনার পাশাপাশি সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অফ অনার প্রদান করে। নানা আনুষ্ঠানিকতা শেষে সকাল 9:30টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই নেতা প্রায় 1.25 ঘণ্টা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে কথা বলেন। পরে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়। বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ ও জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন বিষয় উঠে আসে। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে তারেক রহমান বলেন, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় যেতে পেরে তিনি আনন্দিত। দেশটিতে আরও বেশি বাংলাদেশি শ্রমিক নিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। We look forward to working closely together for shared prosperity, regional peace, and more inclusive international order. রোহিঙ্গা সংকট সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। We are also interested in joining the regional comprehensive economic partnership. I appreciate Malaysia's support for Bangladesh, its regional integration efforts. His Excellency and I also exchange views on the global issue, including the situation in the Middle East. We reaffirm our commitment to working together in the United Nations. মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও রোহিঙ্গা সংকট সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন এবং বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন। Of course, through our common effort to try and work in influence to resolve the predicament of refugees, Rohingya in Bangladesh, also here, and to engage through the good offices of the Foreign Minister through mechanisms. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাদিয়া চৌধুরী, দীপ্ত বার্তা কক্ষ। রাজধানী মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ স্থানীয়রা। কোনোভাবেই থামছে না ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। মাঝে মধ্যেই ঘটছে সহিংসতা ও রক্তপাত। একসময়ের শান্ত এলাকা এখন আতঙ্কের জনপদ। রাত কিংবা দিন সবসময় মোহাম্মদপুরের বসিলা জেনেভা ক্যাম্প, ঢাকা উদ্যান, চন্দ্রিমা হাউজিং ও আদাবরের বাসিন্দাদের ভয় তাড়া করে বেড়ায়। অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই আর প্রকাশ্যে চাঁদাবাজি এখন নিত্যদিনের বাস্তবতা। আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতির পেছনে অন্যতম কারণ কিশোর গ্যাং। রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় আর মাদক বাণিজ্য ঘিরে মোহাম্মদপুরে গড়ে উঠেছে একাধিক কিশোর অপরাধী চক্র। কথা কাটাকাটির মতো তুচ্ছ কারণেও এরা মেতে উঠছে রক্তক্ষয়ী সংঘর্ষে। 16 জুন আদাবরের একটি দোকানে ঢুকে বিকাশ এজেন্ট শফিকুল ইসলামকে প্রকাশ্যে কুপিয়ে প্রায় 3 লাখ টাকা ও বিকাশের লেনদেনের মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে মামুন নামের এক ব্যক্তি এর নেতৃত্ব দেন। তার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ রয়েছে। জড়িতদের ধরতে ঘটনার দিন বিকেলেই মোহাম্মদপুরের তুরাগ হাউজিং এলাকায় অভিযান চালায় আদাবর থানা পুলিশ। ওই সময় সন্ত্রাসীরা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এতে আদাবর থানার ওসি সহ কয়েকজন আহত হন। এটি সেই বিকাশ দোকান। গত মঙ্গলবার শফিকুল ইসলামকে কুপিয়ে জখম করে টাকা এবং মোবাইল নিয়ে যাওয়া হয়। মোহাম্মদপুর এলাকায় যে কিশোর গ্যাং এভাবেই আধিপত্য বিস্তার করে চলছে, সেই শফিকুল ইসলামকে কোপানোর দৃশ্য এখনও, সেই রক্ত এখানে পড়ে আছে। শফিকুল রয়েছে হাসপাতালে। আমরা এখন তার পরিবারের সাথে একটু কথা বলতে চাই।
না এডি আমি এটা আপনাকে আর কি কুমানের কাছে কিছু বলার নাই। আমার পুত্রের জীবনও শেষ করে গেল। মনে করেন টাকা পয়সা যা আছে সব লেগে আমার পুত্রাঙ্গ পথের বইয়ের বানাইতে হয়ে গেছে। আমার ওয়াইফ এখানে খারাপ না, আমার ওয়াইফকে বললাম কিলো দোকানদারে কবে সাইসা থেকে প্লেয়ার এখানে পড়েছে টাকার জন্য আসে ধরে সাবাটিতে কোবায়া টাকা টুকা নিয়ে থেকে গেছে। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন শফিকুল সেদিনের ভয়াল ঘটনা তুলে ধরেন, জানান পুঁজি হারিয়ে তিনি এখন নিঃস্ব। হঠাৎ করে পিছন থেকে ঢুকে আমার জাপ মারে ধরে বলে যে ওই যে কোবা তখন ওরা কোবানো শুরু করে দিচ্ছে, আমার কিছু বলে নেই। আমার পকেটে ছিল ক্যাশ 3.5 লাখ টাকা, ওই টাকাটা নিয়ে গেল আর আমার এজেন্ট মোবাইলটা নিয়ে গেল। অপরাধ বিশ্লেষকরা বলছেন এ ধরনের ঘটনা এড়াতে পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এখানে যে বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছে তার কারণে এইরকম অবস্থা। এমপ্লয়মেন্ট দিতে হবে, বিচারহীনতার সংস্কৃতিকে পাল্টে আমাদেরকে আইনি শাসন তৈরি করতে হবে, আমাদেরকে জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। স্থানীয়দের অভিযোগ অপরাধ বাড়লেও পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোনো তৎপরতা চোখে পড়ছে না। মাঝে মাঝে 2-4 জন ধরা পড়লেও মূল হোতারা অধরায় থেকে যাচ্ছে। আগের চেয়ে ভালো ছিল কিন্তু ইদানিং দিন আবার একটু খারাপের দিকে। বেশি একটা ভালো বোঝা না, ভয় আতঙ্ক। পুলিশ অবশ্য বলছে মোহাম্মদপুর ও আশপাশের অপরাধ দমনে সর্বাত্মক চেষ্টা চলছে। একে হচ্ছে যে টহল অভিযান প্রি প্ল্যানিং করে অপরাধ কমন, আর একটা হচ্ছে অপরাধ ঘটে গেলে তাদের গ্রেপ্তার করা। আমরা দুইটাতেই সফল। 5টা থানার সমপরিমাণ জায়গা আমার মোহাম্মদপুরের মধ্যে, 5টা থানার সমপরিমাণ জনসংখ্যা আমার এখানে, ফলে এক থানা দিয়ে আমি 5 থানার কাজ করতেছি। বাসিন্দাদের দাবি শুধু সাময়িক অভিযান নয়, মোহাম্মদপুরকে অপরাধমুক্ত করতে প্রয়োজন গ্যাং কালচারের মূল উৎপাটন এবং রাজনৈতিক সদিচ্ছা। তবেই ফিরবে জনমনের স্বস্তি। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, মোহাম্মদপুর, ঢাকা। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন চেষ্টার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের কথা জানাচ্ছেন সহকর্মী আলমগীর হোসেন। চাঁপাইনবাবগঞ্জ দিয়ে অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে পুশিং চেষ্টা অব্যাহত রয়েছে এবং আমরা এ পর্যন্ত যেটা দেখেছি যে চাঁপাইনবাবগঞ্জের 2টি উপজেলা দিয়ে রোকনপুর এবং চৌকা সীমান্ত দিয়ে প্রায় এ পর্যন্ত 64 জনকে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির কড়া তোপের মুখে এবং স্থায়ী যে সীমান্ত এলাকার জনসাধারণ আছে তাদের তোপের মুখে বিএসএফ তাদের ফিরে নিতে বাধ্য হয়। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, চাঁপাইনবাবগঞ্জে প্রায় 184 কিলোমিটার সীমান্ত রেখার মধ্যে প্রায় 36.5 কিলোমিটার এলাকা কিন্তু অরক্ষিত। আর এই সুযোগটি নেওয়ার চেষ্টা করা হয়েছিল গত শুক্রবার দিবাগত রাত্রে। এছাড়াও বিএসএফ আমরা যেটা দেখেছি লক্ষ্য করেছি যে বিএসএফ বিভিন্ন সীমান্ত দিয়ে কিন্তু রাত্রিকালীন সময়ে তারা পুশিনেরও চেষ্টা করছে। বিজিবি স্থায়ী সূত্রে আমরা জানতে পেরেছি গত শুক্রবার দিবাগত গভীর রাত আনুমানিক 2টা থেকে 3টার দিকে এবং গত শনিবার ভোর 6টা বেজে 50 মিনিটে মহানন্দা ব্যাটালিয়ন 59 বিজিবির আওতাধীন চৌকা বিওপি এলাকায় বিএসএফের সহায়তায় 20 জন নাগরিককে বাংলাদেশ পুশিনের চেষ্টা করা হয়। এই দলটিতে 11 জন নারী, 4 জন শিশু এবং 5 জন পুরুষ ছিলেন। তবে সীমান্তে দায়িত্বপ্রাপ্ত বিজিবির 59 ব্যাটালিয়নের টহল দল অত্যন্ত তৎপর থাকায় তাৎক্ষণিকভাবে বিষয়টি টের পেয়ে যায়। বিজিবি ও স্থানীয়দের চরম বাধা এবং অনড় অবস্থানের কারণে পুশিনের শিকার ব্যক্তিরা সীমান্তে 0 পয়েন্টে বা শূন্য রেখায় অবস্থান নিতে বাধ্য হয়। সর্বশেষ পরিস্থিতি নিয়ে যদি বলি, গতকাল দুপুরে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করতে 178/3 পিলারের নিকটবর্তী সুখদেবপুর এলাকার বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিএসএফ শূন্য রেখায় আটকে থাকা ওই 20 জনকে ভারতীয় ভূখণ্ডের ভিতরে ফিরিয়ে নিয়ে গেছে। এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের জানিয়েছেন যে কোনো ধরনের অবৈধ প্রবেশ রোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবস্থানে রয়েছে বিজিবি। পরিস্থিতি আগের থেকে অনেকটাই স্বাভাবিক আছে এবং এ পর্যন্ত বিজিবি তাদের টহল কার্যক্রম বৃদ্ধি করেছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। দ্বীপ জেলা ভোলায় হার্ট অ্যাটাক কিংবা ব্রেইন স্ট্রোকের রোগীদের জন্য নেই পর্যাপ্ত জরুরি চিকিৎসা ব্যবস্থা।
250 শয্যার জেনারেল হাসপাতালে আইসিইউ থাকলেও দক্ষ জনবলের অভাবে বছরের পর বছর সেটি বন্ধ পড়ে আছে। সংকটাপন্ন রোগীদের চিকিৎসা নিতে হয় ঢাকা কিংবা বরিশালে, কিন্তু অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে চরম বিপাকে পড়তে হয় রোগীর স্বজনদের। 2021 সালে 250 শয্যার জেনারেল হাসপাতালে আইসিইউর জন্য আধুনিক যন্ত্রপাতি আনা হলেও দক্ষ জনবল না থাকায় চালু হয়নি আইসিইউ সেবা। কোটি টাকার এসব যন্ত্রপাতি পড়ে আছে অচল অবস্থায়। কিছুদিন আগে নিউজ ছিল, এই নিউজের পরে জানতে পারছি যে হাসপাতাল আইসিইউ আছে। এর আগে জানতাম না যে হাসপাতাল আইসিইউ টাইসিউ এগুলি আছে। ভোলায় হার্টের এবং ব্রেন স্ট্রোকের রোগীর কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, আইসিইউগুলো দীর্ঘদিন পর্যন্ত বন্ধ। তাহলে ভোলার এই মানুষগুলো 20 লক্ষ মানুষ সেবা কোথায় পাবে? শুধু আইসিইউ বা সিসিইউ সংকটই নয়, হাসপাতালে রয়েছে চিকিৎসক ও নার্সের তীব্র সংকটও। নেই সব ধরনের ঔষধ। সীমিত জনবল নিয়ে রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হয় চিকিৎসকদের। এখানে 7টা উপজেলা থেকেই বিভিন্ন খারাপ পেশেন্ট এখানে আসে। তো খারাপ পেশেন্টের ভিতরে আমরা যেটা পেয়ে থাকি, যেমন হার্ট অ্যাটাকের পেশেন্ট অথবা স্ট্রোকের পেশেন্ট। তো আমাদের এখানে পর্যাপ্ত কিন্তু ওই পরিমাণ একটা হার্ট অ্যাটাকের পেশেন্ট ইমার্জেন্সি সিসিইউ সাপোর্ট দরকার, কিন্তু আমাদের এখানে সেই সিসিইউ সাপোর্ট না থাকার জন্য আমরা ওইভাবে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছি। আমাদের এখানে আইসিইউ সম্ভবত চালু করার কথা ছিল, সেটা যন্ত্রপাতি আছে, কিন্তু পর্যাপ্ত জনবল এবং দক্ষ জনবল না থাকার জন্য এটাও চালু করা যাচ্ছে না। গুরুতর রোগীদের পাঠানো হয় ঢাকা কিংবা বরিশালে, কিন্তু অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে রোগীদের নিয়ে চরম ভোগান্তি পোহাতে হয় স্বজনদের। হার্টের সমস্যা হইলে যেই রোগীরা যে চিকিৎসা পাবে সেটি পাচ্ছে না, তাদেরকে বরিশালে ঢাকায় রেফার করে, পথে গিয়া তারা মারা যায়। ডাক্তার কোনোদিন থাকে কোনোদিন থাকে না। আর এখানে মেশিন, আলতার মেশিন, বিভিন্ন মেশিনই আছে, কিন্তু কোনো পরীক্ষা নিরীক্ষা এখানে হয় না। সব দিয়ে বাইরে করতে হবে। আইসিইউ ও সিসিইউ ইউনিট সহ দ্রুত একটি পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপনের দাবি দ্বীপ জেলা ভোলাবাসীর। অনির্বাণ সাহা, দীপ্ত, বার্তাকক্ষ। নতুন কর কাঠামোয় তুলনামূলক কম আয়ের মানুষের উপর করের বোঝা বাড়ছে, এমনটাই জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বলছে, প্রস্তাবিত বাজেটে ব্যক্তি খাতের আয়কর কাঠামোতে বড় বৈষম্য দেখা গেছে। এদিকে অর্থমন্ত্রী বলেছেন, অর্থনৈতিক সংকট সমাধানে সরকারের 2 বছর সময় লাগবে। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট চূড়ান্ত অনুমোদন পাবে 30 জুন। তবে চূড়ান্ত অনুমোদনের আগে বাজেটের নানা চ্যালেঞ্জ, বিশেষ করে রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআর খাতে দ্বিগুণ পরিমাণ আয়ের লক্ষ্যমাত্রা এবং ঘাটতি অর্থায়ন নিয়ে চিন্তিত বিশ্লেষকেরা। তবে ফ্যামিলি কার্ড কিংবা ক্রিয়েটিভ ইকোনমি বাজেটে অনেক স্বপ্ন দেখাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে যথাযথ বাস্তবায়নের ওপর নির্ভর করছে ফ্যামিলি কার্ড কিংবা ক্রিয়েটিভ ইকোনমির সফলতা। প্রস্তাবিত বাজেটের খুঁটিনাটি বিশ্লেষণ করতে রোববার বাজেট সংলাপের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। যেসব ব্যক্তির বার্ষিক করযোগ্য আয় 6 থেকে 15 লাখ টাকা, নতুন বাজেটে তাদের করের দায় 12.5% থেকে 16.7% পর্যন্ত বৃদ্ধি পাবে। অন্যদিকে 30 লাখ টাকার বেশি যারা আয় করেন, তাদের করের দায় বাড়বে মাত্র 7.6%। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন প্রকল্পের অর্থায়ন সহ সার্বিক অগ্রগতির বিষয়ে সংসদে নিয়মিত রিপোর্ট দিতে হবে। ফ্যামিলি কার্ড যথাযথভাবে দেয়া গেলে দেশের দারিদ্র্যের হার প্রায় 7% কমার কথাও বলছেন কেউ কেউ। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সরকারকে রোডম্যাপ ঘোষণা করতে হবে, আর বিভিন্ন প্রকল্পের অর্থায়ন, বাস্তবায়ন সহ সার্বিক অগ্রগতির বিষয়ে 3 মাস পর পর সংসদে প্রতিবেদন উপস্থাপন করতে হবে। ফ্যামিলি কার্ড উপকারভোগীদের দেয়া গেলে দারিদ্র্যের হার 18.7% থেকে 11% নেমে আসবে। আর এটি যথাযথভাবে বাস্তবায়ন করা না গেলে এই প্রকল্প কোনো কাজেই আসবে না। দেশের অর্থনৈতিক সংকট সমাধানে সময় চাইলেন অর্থমন্ত্রী। আমরা মনে করি 2 বছরের মধ্যে আমরা যেটা বলছি যে ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতার থেকে প্রসপ্যারিটি, সমৃদ্ধি, আমি আশা করছি 3rd ইয়ারে গিয়ে ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড অ্যান্ড ইকোনমি অন দ্য 4th, 5th ইয়ার উইল টেক অফ ফর প্রসপ্যারিটি। জানান, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে দক্ষতা উন্নয়নের পাশাপাশি এসএমই, স্টার্টআপ, আইসিটি খাতে তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন সহ নানান সুবিধা দেবে সরকার। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দিনের শান্তি আলোচনা শেষ হয়েছে। এতে বেশ কিছু অগ্রগতি হয়েছে বলে নিশ্চিত করেছে উভয় পক্ষ। বৈঠকে হরমুজ প্রণালী, ইরানের জব্দ করা সম্পদ ছাড় দেয়া এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। পুরো সপ্তাহ ধরেই আলোচনা চলবে। যুদ্ধ বন্ধের লক্ষ্যে 17 জুন 14 দফার সমঝোতা স্মারকে সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এরই ধারাবাহিকতায় চূড়ান্ত চুক্তির উদ্দেশ্যে রবিবার সুইজারল্যান্ডের বার্গেনস্টক শহরে আলোচনায় বসে দুই পক্ষ। বৈঠকের আগে ইরানের প্রতিনিধিরা কিছুটা বেঁকে বসেন, কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিয়েছেন লেবাননের হিজবুল্লাহকে ঝামেলা সৃষ্টি করা থেকে বিরত না রাখলে ইরানে আবারও হামলা হতে পারে। এছাড়া সমঝোতা না হলে হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র দখল করবে। অবশ্য শেষ পর্যন্ত আলোচনায় বসে উভয় পক্ষ। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, আর ইরানের নেতৃত্ব দেন পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। শান্তিপূর্ণভাবে প্রথম দফার আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছেন মধ্যস্থতাকারীরা। আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। লেবাননে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা এগিয়ে চলছে বলে জানান তিনি। বৈঠকে অংশ নেয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, শান্তি আলোচনায় হরমুজ প্রণালী, ইরানের জব্দ করা সম্পদ ছাড় দেয়া ও লেবানন যুদ্ধের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে এবং কিছু অগ্রগতিও হয়েছে। তবে চুক্তির ভবিষ্যৎ নির্ভর করবে লেবানন যুদ্ধ বন্ধের ওপর। ইরানের পক্ষ থেকে সাফ জানানো হয়, পারমাণবিক বিষয়ে কোনো আলোচনা শুরুর আগে বিদেশে আটকে থাকা তাদের অর্থ ফেরত, তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ সমঝোতার অন্যান্য শর্ত পূরণ করতে হবে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ বন্ধে আগামী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য একটি রোড ম্যাপে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিতে একটি ব্যবস্থা চালুর বিষয়েও রাজি হয়েছে দুই পক্ষ। ইশরাত সুমা, দীপ্ত বার্তাকক্ষ। ওয়েস্ট এশিয়ায় সংঘাত থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান, কাতার, জর্ডান, সৌদি আরব ও তুরস্ক। তবে এই শান্তি প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পাকিস্তান। প্রশ্ন উঠেছে, এই মধ্যস্থতা থেকে পাকিস্তানের লাভ কি? এসব বিষয়ে নিউজরুম থেকে জানাচ্ছেন সহকর্মী সাইফুর রহমান শিশির। ওয়েস্ট এশিয়ার এই যে সমস্যা, সেই সমস্যা সমাধানে উপসাগরীয় বিভিন্ন দেশ সামনে এগিয়ে এসেছে, কিন্তু পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি দেশ হয়েও হঠাৎ করে এরকম বিশ্ব রাজনীতির ভরকেন্দ্রে চলে আসা এবং চুক্তি স্বাক্ষরে এত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারা, এটি আসলে একটি বিস্ময়কর ব্যাপার এবং সেটি নিয়ে কৌতূহল জেগেছে যে আসলে পাকিস্তানের এখানে লাভ কি। পাকিস্তানের আসলে এখানে 2-3 ধরনের লাভ রয়েছে। প্রথমত অর্থনৈতিক একটি লাভ রয়েছে। আপনারা জানেন যে ইরানের সাথে পাকিস্তানের একটি পাইপলাইন, যৌথ পাইপলাইন নির্মাণের কথা প্রায় 1 দশক ধরে চলছে এবং ইরানের অংশের যে পাইপলাইন সেটি ইরান স্থাপন করেছে, কিন্তু পাকিস্তানের অংশের যে পাইপলাইন সেটির উপরে অবরোধ দিয়ে রেখেছিল যুক্তরাষ্ট্র। সেই অবরোধের কারণে তারা সেই পাইপলাইনটি স্থাপন করতে পারেনি এবং এই পাইপলাইন দিয়ে প্রতিদিন 750 কিউবিক ফিট গ্যাস ইরান থেকে পাকিস্তানে আসার কথা ছিল। তো যদি এই চুক্তি যদি স্বাক্ষরিত হয়ে যায় এবং পাকিস্তানের মধ্যস্থতা যদি সফল হয়, তাহলে এই যে পাইপলাইনটি এটি সক্রিয় হবার সম্ভাবনা রয়েছে এবং ইরানের সাথে যে পাকিস্তানের যে ব্যবসা বাণিজ্য সেটি আরও বেশি সম্প্রসারিত হবার একটি সম্ভাবনা রয়েছে। ভূ রাজনৈতিক একটি লাভ রয়েছে পাকিস্তানের, যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সাউথ এশিয়ায় ভারত কিংবা আফগানিস্তানের সাথে যে সীমান্ত বিরোধ সেটির মধ্যে সীমিত ছিল পাকিস্তানের রাজনীতি, কিন্তু যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির মধ্যস্থতা করার মধ্য দিয়ে আসলে উপসাগরীয় দেশের যে রাজনীতি কিংবা ওয়েস্ট এশিয়ার যে জটিল যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে ঢুকে পড়েছে পাকিস্তান। তবে 1980-র দশকে আফগানিস্তান থেকে সোভিয়েত সেনাদের সরানোর জন্য পাকিস্তানের সাথে বেশ ভালো একটি সম্পর্ক তৈরি করেছিল যুক্তরাষ্ট্র। পরবর্তীতে দেখা যায় যখন সোভিয়েত সেনারা সরে গেছে সেখান থেকে, তখন কিন্তু পাকিস্তানের সাথে সেই সুসম্পর্ক যুক্তরাষ্ট্রের ছিল না, বরং তাদের বিভিন্ন সময় পাকিস্তানের উপরে, ইসলামাবাদের উপরে নিষেধাজ্ঞাও দিয়েছে যুক্তরাষ্ট্র। আরেকটি বিষয় হচ্ছে পাকিস্তানের অভ্যন্তরীণ যে রাজনীতি, তাদের বিভিন্ন রাজ্য নিয়ে যে অভ্যন্তরীণ বিভিন্ন গোলযোগ রয়েছে, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন বিবাদ রয়েছে, সেই বিষয়গুলো আসলে এখানে বাধা হয়ে দাঁড়াতে পারে।
এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য ও বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।